What's up guys, it's me boy Tawhid Afridi and welcome to another show স্বপ্নধারা প্রেজেন্ট তৌহিদ আফ্রিদি শো। সো আজকে আছে আমাদের বাংলাদেশের আইকন, আমাদের সবার লিডার অফ কোর্স, যারা শিক্ষার দিকে বলেন, কন্টেন্ট ক্রিয়েশনে বলেন, ভালো সাইটগুলোর দিকে বলেন, আমি মনে করি আমার লিডার এবং আমার আইকন এবং বাংলাদেশের ইয়াং জেনারেশন আইকন আইমান সাদিক। Thank you so much Afridi. You're such a young star and আমাকে এত ভালো ভালো কথা বললা, মনটা ভরে গেল। Thank you so much. আমি আইমান ভাইয়ের কথা সবসময় কেন বলি, এই একটা মানুষ যে যখনই শিক্ষা নিয়ে কথা হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে অলওয়েজ ট্রাই করে যে কিভাবে উন্নয়নের দিকে নেওয়া উচিত, কতটা কমফোর্টেবলি ভাবে মানুষকে পড়ানো উচিত এবং হাসি মুখে কত স্টুডেন্টদের মন জয় করতে পারে, এই সেই আইমান সাদিক সামনে বসা। তো আইমান ভাই, আমার জাস্ট আমি আসলে ছোটবেলার থেকে আজকে 14 বছরের সম্পর্ক, ছোট থেকে তোমার সামনে বড় হলাম ভাইয়া, বকা খাইছি, শুনছি, গল্প শুনছি, কত কিছু। এটা সত্য যে আমি আফ্রিদিকে এত ছোট আফ্রিদি দেখছি আর মাঝে মাঝে অবাক লাগে যে আফ্রিদি কই চলে আসছে। না না, আমাকে যখন ভাইয়া জিজ্ঞেস করতো আফ্রিদি তোমার ড্রিম কি, আমি বলছি আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর পিপল। তো আমি যখন আইমান ভাইকে জিজ্ঞেস করি যে আইমান ভাই ছোটবেলায় আরো 2014 এর স্টোরি, বলছে আপনার ড্রিম কি, বলছে যে এডুকেশন সিস্টেমটাকে আরো অনেক বড় করা। তো আমি তো দুষ্ট ছেলে, এডুকেশন সিস্টেম বড় করা, এডুকেশন তো বড়ই আছে, আর কত বড় করবে। সো আইমান ভাই, এই যে এডুকেশন সিস্টেম নিয়ে যে তোমার প্রথম থেকেই কাজ করা, মানুষের স্টুডেন্টদের নিয়ে কাজ করা, এডুকেশন নিয়ে কাজ করা, আরো সমাজ সেবা করছো, আসলে আমি তোমাকে কন্টেন্ট ক্রিয়েটর বলবো না, ইউ আর এ শিক্ষক, আপনি একজন শিক্ষক। এবং পৃথিবীতে বাবা মা ভাই বোন, আল্লাহ বাবা মা ভাই বোনের পর সবচেয়ে বড় স্থান কিন্তু শিক্ষকের হয়। তো এই লাইনে আসলে কিভাবে আসা তোমার? আমি না অনেক আগের থেকে অফলাইনে পড়াইতাম, বুঝছো, সো কোচিং সেন্টারে পড়াইতাম। সো এইচএসসির পরে অ্যাডমিশনের কোচিং হয় না ভর্তি পরীক্ষার জন্য, তো ভর্তি পরীক্ষার জন্য আমি পড়াইতাম। সো আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিলাম, সো অ্যাডমিশনের জন্য পরবর্তী ব্যাচ যারা আছে ওদেরকে পড়াইতাম। সো খুব পপুলার ম্যাথ টিচার ছিলাম, সো প্রচুর স্টুডেন্ট আমার কাছে আসতো, তো ওখানে ফ্রি ক্লাস করা যেত। সো ফ্রি ক্লাস করতো, সো অনেকজন ভর্তি হতে চাইতো। সেরকম অনেক স্টুডেন্ট আমার কাছে আসতো যে ভাইয়া 7,000 টাকা দিয়ে বাবা ঢাকায় পাঠাইছে, কোচিংয়ের ফি 13,000 টাকা, এখন কি করবো? আমি তো টিচার ছিলাম, আমি চাইলে ওদেরকে 50% ডিসকাউন্ট দিতে পারি না, আর দিয়েও দিলাম, ওরা থাকবে কোথায়, ও খাবে কি? ঢাকা শহরে ওকে 4 মাস তো কোচিং করতে হবে, থাকতে হবে, খাইতে হবে, ফর্ম কিনতে হবে, পরীক্ষা দিতে হবে, পসিবল না তো, রাইট? এন্ড তখন আমার কাছে মনে হলো আমি যদি আজকে এই ছেলেটাকে বা মেয়েটাকে হেল্প করতে না পারি, এ তো আবার ওর গ্রামের বাড়ি চলে যাবে, ওর তো অ্যাডমিশনের প্রিপারেশনও নেওয়া হবে না, ওর যে স্বপ্ন ইউনিভার্সিটি ছিল ওখানে পড়াও হবে না। তখন মনে হইলো যে আচ্ছা, আমি ক্লাসে যে জিনিসটা পড়াই, এই জিনিসটাই যদি একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেওয়া যায়, ওই কেবল ইউটিউব শুরু হচ্ছে, তাহলে তো কারো ঢাকায়ও আসা লাগে না, কারো টাকাও দেওয়া লাগে না। তো খুব বোকার মতো চিন্তা হয়েছে, আরে এদেরকে তো আমি হেল্প করতে পারি। সো ওইখান থেকেই চিন্তা আসলো, আচ্ছা ক্লাসগুলো রেকর্ড করব, ফ্রিতে ইউটিউবে আপলোড করব, 10 মিনিট স্কুল নাও হবে, 10 মিনিট ছোট ছোট কন্টেন্ট হবে, মানুষজন ইজিলি মোবাইল থেকে দেখতে পারবে, কারো ঢাকায় আসা লাগবে না, কারো টাকা দেওয়া লাগবে না, যে যেখানে ইচ্ছা বসে কন্টেন্ট দেখতে পারবে। আমি এটাও শুনছি, আমি সরি টু সে দ্যাট, আমি আসলে একটা সিক্রেট কথা বলে দিচ্ছি যে ব্যাক টু যখন তুমি এই ইনিশিয়েটিভটা নাও, তখন তোমাকে অনেক কোচিং সেন্টার এটা বাধা দেওয়ার চেষ্টা করছে যে না আইমান এই কাজটা করো না, যেখানে আমাদের কোচিং সেন্টারদের লস হয়ে যাবে, তুমি ফ্রিতে যদি মানুষকে শিক্ষা দিয়ে দাও তাহলে আমরা ব্যবসা করব কিভাবে, এবং তারা তোমার এই কাজটা যাতে সফল না হয় সেটাও অনেক চেষ্টা করছে বাধা দেওয়ার, বাট তুমি থামো নাই। একটা জিনিস ভালো লাগে, আমি আইমান ভাইকে সবসময় বলি যে আইমান ভাইয়া, আর আইমান ভাই আমাকে দেখলে একটা কথা বলে, আফ্রিদি তুই যেখানে যাচ্ছিস খুব ভালো করতেছিস, মানুষের জন্য করতেছিস। আর আমি আইমান ভাইকে একটা জিনিসই বলি যে তুমি মানুষকে ভালোর দিকে নেওয়ার দায়িত্ব যদি আমাদের সবার থাকে, মানুষকে শিক্ষার দিকে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার ভাই। সো এই কথাটা আমি সবসময় আমি তার থেকে মানি এবং সবসময় সব কিছু শিখি। যেমন একটু আগে আমি তার সাথে যখন কথা বলছিলাম, আমি অনেক কিছু শিখতেছিলাম, তো আমিও কিন্তু একজন স্টুডেন্ট তার, কিন্তু আমি ভাইয়া করে ডাকি, এটা আমার বড় ভাই দেখে, যেহেতু ছোটবেলা থেকে সম্পর্ক। আর টিচার এবং আমাকে কেউ স্যার বলে ডাকে না, স্যার বলে ডাকেও না, আমাকে ভাইয়া বলে ডাকে, ভাইয়া করে। আমি যেহেতু আমিও একজন স্টুডেন্ট, ছোটবেলা সবার ফার্স্ট স্টুডেন্ট, অনেক আর্লি ফার্স্ট স্টুডেন্ট। তো ওইখান থেকে সে আমাকে এখন শেখাচ্ছে যে আফ্রিদি কোন জিনিসটা করলে ভালো হবে, কোন জিনিসটা করলে ভালো হবে না। আমরা সব সময় শিক্ষকদেরকে সম্মান করব। বাংলাদেশে বলে দিব যে আফ্রিদিও যে টিচার হিসেবে আসবে দুদিন পর। না না না, থাক, এটা বলবো না, না এটা বলা লাগবে না, এটা আমরা একটু একাডেমি নিয়ে একটা কাজ হবে, এটা বলবো না, হালকা বলে দিলাম, মানুষের চিন্তা করলো আর কি। আচ্ছা একটু বলে দাও, কিছু একটা হবে। তো আফ্রিদির যেই কাজটা সবথেকে ভালো পারে আমরা সবাই জানি, আফ্রিদি জানে
যে কিভাবে একটা গল্প বলতে হয়। আমাদের সবারই গল্প আছে, বাট সবাই কিন্তু গল্পটা সুন্দর করে উপস্থাপন করতে পারি না। উপস্থাপনার ব্যাপারটা আছে, একটা গল্প বলার একটা ব্যাপার আছে, যে জিনিসটাই বলা হয় যে কন্টেন্ট ক্রিয়েশনের যে ক্যারিজমা বা যে সিক্রেট সস, সেটা নিয়ে আফ্রিদি কাজ করতে চায় আর অনেক মানুষের শিখাইতে চায়। সো টিচার আফ্রিদি ইজ কামিং। সো এটা কখন আসবে এটা আফ্রিদি বলবে, ব্যস্ত মানুষ, দেশে থাকে না, বিদেশে চলে যায়, বলা যায় না। সো উইদিন আ ফিউ মান্থস হোপফুলি উইল সি হিম ইন আ টিচার রোল। ওকে, সো ভাইয়া ফ্যামিলি থেকে কি রকম সাপোর্ট দেয় তোমার, আজকে এত দূরে আসছো তুমি? আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিতে এখন যেটা ভালো জিনিস হয়েছে যে আমার ভাইও কন্টেন্ট বানায়, ও টিচার, সো আমার বউ টিচার। সো সুবিধা হয়েছে যে আমাদের ফুল ফ্যামিলি মোটামুটি বুঝে গেছে যে অনলাইনে পড়ানো যায়, এটা একটা ব্যবস্থা আছে। বাট শুরুর দিকে আসলে আমার বাবা মা কখনোই আমাকে নিরুৎসাহিত করে নাই, তারা অলওয়েজ সাপোর্ট করছে। এটা আমি একটা খুব ভালো জিনিস বলবো, যে আমি যখন পড়াশোনা করে বের হইছি, একটা বড় চাকরির অফার ছিল এমএনসিতে। তখন আমি চাকরি বাকরি বাদ দিয়েছি, বাদ দিয়ে ভাবলাম যে না 10 মিনিটস ফুল টাইম করব। তখন আমি দেখছি যে তারা না হালকা থাকে না, একটু সংকোচ বোধ করছে, বাট কখনো আয়সা আমাকে বলে নাই যে আইমান রাইট, এক্স্যাক্টলি। এটা বোঝা যায় যে তারা সংকোচ বোধ করতেছে, মিন্স তারা তো জানে না, আমিও তো জানি না, আমিও তাদেরকে বুঝাইতে পারি নাই। বাট এই সংকোচ বোধটাকে কখনো আমার সামনে আনে নাই, কখনো আমার সামনে দুশ্চিন্তাটা প্রকাশ করে নাই, কখনো আমার সামনে এসে নিরুৎসাহিত করে নাই। বিগ ক্রেডিট গোস টু দেম। এটা কি হয় যে তুমি পৃথিবীর সবার সামনে বুঝাইতে পারো, কথা বলতে পারো, স্টোরি বলতে পারো, কেন জানি বাবা মার সামনে যে সেই জিনিসটা বুঝাইতে পারি? অ্যাবসলিউটলি। ইজ ইট, এটা তোমার ক্ষেত্রে হয়? আমার ক্ষেত্রে হয়। আমার বাবা মা আমার কন্টেন্ট অনেকে ভুলও ধরে, অনেক সময় থাকে না যে আমি তো টিচার মানুষ, আমি তো বেস্ট জিনিসটাই শিখাবো, যে এটা করো এটা করো এটা করো। মনে করো আমি শিখে একটা নতুন রুল শিখেছি 3-2-1। 3-2-1 কি? ঘুমানোর 3 ঘন্টা আগে খাবার খাবা, এরপরে খাবার খাবা না, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে পানি খাবা, আর 1 ঘন্টা আগে লাস্ট মোবাইল দেখবা। তাহলে কি হয়, পেটের খাবারটা হজম হয়, পানিটা ঠিকঠাক থাকে, তুমি ব্লু স্ক্রিন থেকে দূরে থাকো, মেলাটোনিন সিক্রেট হয়, ঘুমের একটা প্রপার পরিবেশ সৃষ্টি হয়। ভিডিও বানাবো, আমার বাবা বলছে এই তুই তো বেটা মোবাইল দেখতে দেখতে ঘুমাস, আমার মা বলছে এই তুই তো খাস রাত 12টার সময়। তো আমার বাবা এখন আবার কন্টেন্ট দেখে বলে তুই তো এটা না, তুই তো এটা না, তুই তো এটা না। বাবা মার তো আলাদা জিনিস, তারা প্রতিটা জিনিস যেখানে তোমাকে ধরায় দেয়, এটা কেউ কিন্তু ধরায় না, বিকজ পুরো মানুষ বলছে ও ভাইয়া হোয়াট আ ভিডিও। বাবা মা এসে বলছে না তুই এমন কিছু বলতে পারবি না যে তুই নিজে করিস না। তো এই যে ছোটখাটো জিনিসগুলা যেগুলা তোমার একটা জিনিস আমি নোটিস করছি, তুমি গ্রাম বাংলার মানুষের জন্য বেশি কাজ করো, যে সারা বাংলাদেশের মানুষ শিক্ষিত হবে এটা চাও। অনেক তোমাকে দেখা দেখি ভাইয়া, আমি নাম বলবো না, অনেক এরকমই আসলে ইনস্টিটিউট বা কোচিং সেন্টার অনলাইনে স্টার্ট হয়েছে, কিন্তু আমি দেখি তারা ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক তোমাকে একটা খোঁচা মেরে কথা বলে, আমি দেখেছি। এটা নিয়ে আসলে তোমার কোনো মন্তব্য আছে? আমার কাছে মনে হয় যে আমি চাই আরো অনেক মানুষ এই লাইনে আসুক, কারণ এক আয়মান সাদিক দেশ বদলাইতে পারবে না, এক আয়মান সাদিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবে না। আমার কাছে মনে হয় আরো মানুষ আসুক। আর দুই, আমার কাছে মনে হয় কম্পিটিশন একটা ভালো জিনিস। যখন তহিদ আফ্রিদি শুরু করছে, আমি তহিদ আফ্রিদিকে দেখতাম, তহিদ আফ্রিদি যখন ফাটাই দিল তখন আমিও চিন্তা করতাম আচ্ছা আফ্রিদি এত ভালো করতেছে, ওর ভিডিও এত মানুষ দেখে, তাহলে আমার ভিডিও তো আর কিভাবে করা যায়। আমি তখন আমার থাম্বনেল বেটার করলাম, আমি তোমার ভিডিও রেফারেন্স আমার টিমকে দিলাম যে দেখো এইভাবে স্টোরি টেলিং করতে হয়, এইভাবে হুক বানাতে হয়, এইভাবে থাম্বনেল বানাতে হয়। তো এই যে মানুষ যখন পাশের মানুষটাকে ভালো করতে দেখে তারটাও কিন্তু বেটার হয়। তো আমি চাই আরো অনেক মানুষ এই জগতে আসুক। এই জন্য তোমাকে একটু আগে বলছিলাম যে আফ্রিদি আসো, তুমিও কোর্স বানাও, তুমিও শিখাও, তুমিও, কারণ আমি জানি তুমি যদি বানাও ফাটাই দিবা, তুমি যখন ফাটাই দিবা ওটা আমার জন্য একটা ভালো রেফারেন্স হবে যে আচ্ছা এত ভালোভাবে একটা জিনিস বানানো যায়, আমার গেমটাও কিন্তু বেটার হবে। যে বলে না যে পুকুরে থাকবা নাকি আমি এখন শুধু সেই কোচিং সেন্টারদেরকে একটু বলছি যারা অনলাইনে কাজ করছেন, দেখেন আপনারা যেই মানুষটার বিপক্ষে অনেক ইনডাইরেক্টলি কথা বলেন আর সেই মানুষটা আপনাদেরকে হাসি মুখে কত সুন্দর করে কথা বললো, এটা হচ্ছে কি পরিচয় জানেন? শিক্ষকের আগে এটা সবার আগে পরিচয়, এটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পরিচয়। আমি দেখি যখন আমাদের আইডল, অফকোর্স আমি আমার আইডল বলি কারণ তার থেকে আমরা অনেক 14 বছর অনেক কিছু শিখেছি, জেনেছি কোনটা ভুল কোনটা সঠিক, কখন কোনো ভুল হয়ে গেলে আইমান ভাই বলে যে কোনটা ঠিক না। বাট এই যে অনেক কিছু কিছু সোশ্যাল মিডিয়া যারা কোচিং চালাচ্ছেন, রাগ করবেন না আপনারা, যারা খোঁচা মেরে কথা বলতেছেন 10 মিনিট স্কুলকে বা ইনডাইরেক্টলি কথা বলছেন, আজকে সেই মানুষটার উত্তরটা দেখেন। এই উত্তরটা কোথা থেকে আসে জানেন? ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলির শিক্ষা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা পৃথিবীর সবচেয়ে আদর্শ শিক্ষা। যে সন্তান ফ্যামিলির শিক্ষা পাবে, যেই সন্তান বাবা মার আদর্শের সন্তান হবে, সেই সন্তান কখনো আটকাবে না। এইটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমি এতটুকু বলবো। ভাইয়া রিসেন্টলি তো
বিয়ে শাদী হয়ে গেল? অনেকদিন হয়ে গেছে তো, 8 মাস। অনেকদিন না ভাই, এটা 8 মাস অনেকদিন না। 8 মাস অনেকদিন আচ্ছা হয়ে গেল। আচ্ছা তোমাদের গ্রুপে এত লেট করে সবাই বিয়ে করে কেন, এটা আমার একটা প্রশ্ন। আমি জানি না, আমাদের গ্রুপের যারা আছি, আমার বন্ধু বান্ধব আছে, তারা নিজেদের লাইফ নিয়ে আসলে এত ব্যস্ত ছিল যে বিয়ে শাদী আসলে করতে পারে নাই। আর একটা জিনিস হয়তো আমরা প্রবলি ভাবতাম যে বিয়ে করলে হয়তো বা আমাদের যে ফ্রিডম আছে, স্বাধীনতা আছে, ওটার আগের মতো থাকবে না, এই জন্য একটু ভয় পাইতাম। এটা একটা রিজন। বাট আলহামদুলিল্লাহ আমার সব ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, অনেকের বাচ্চা হয়ে গেছে। সো ফার কারোর ফ্রিডমে খুব একটা ঝামেলা হয় নাই। উই আর অল ভেরি হ্যাপিলি ম্যারিড। আপনারা জাস্ট চিন্তা করেন, আইমান ভাইয়ের আমি 14 বছর পর, মানে যখনই আমরা গল্প টল্প করি, ঈদ মোবারক বলতেই ভুলে গেছি। ইয়েস ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ কেমন গেল এটা আগে জিজ্ঞেস করা উচিত ছিল। ঈদের সকালবেলা যেটা হয় যে আমি একটা ছবি আপলোড করি বহু বছর ধরে। তো এইবার ফার্স্ট টাইম যেটা হইলো যে আমি যখন ছবি আপলোড করি, আগে আমি, আমার ভাই, আব্বামু ছিল, এবার আমার বউ সহ ছবি আপলোড হয়েছে। ফ্যামিলিটা একটু বড় হয়েছে, দেখতে একটু মজা লাগলো। তো আমার শ্বশুর শাশুড়ির সাথে একটা ছবি আপলোড করলাম, এটা একটু মজা লাগলো। তারপর সবসময় একটা পরিবার ছিল, এখন 2টা পরিবার হয়েছে। আর আগে যেটা হইতো যে ঈদে খুব একটা প্রেশার থাকতো না, দায়িত্ব থাকতো না, এখন একটু দায়িত্ব আসছে, আরেকটা পরিবার আসছে, ওদের বাসায় যেতে হবে, খাইতে হবে। It was a good thing, একটা নতুন এক্সপেরিয়েন্স, নিজেকে একটু বয়স্ক লাগতেছে, মনে হচ্ছে অনেক ফর্মালিটিস আসছে লাইফে। সো এটা বাদে বাকিটা ঠিকঠাক আছে। তো এবার ফ্যামিলিতে নতুন একজন চলে আসছে নাকি? ছবিতে একজন নতুন একজন আসছে। তো একটু খারাপ লাগে না আমার জন্য? এটা তো আমার মনে হয় যে খারাপ লাগে, বাট আমার কাছে মনে হয় যে তুমি আসলে ইচ্ছা করে এই কাজটাতে নতুন একটা মানুষ আনতে যাচ্ছ না, এটা একটা আমার কাছে মনে হয়। তুমি সালমান খানের মতাদর্শ বিশ্বাসী তো, এই জন্য তুমি আমাকে একজন, না ভাই আমাকে একজন বলছে যে দেখ, তোকে যে বলবে তুই বিয়ে কর, হ্যাঁ, সে তোর ক্ষতি চায়, আর তোকে যে বলবে বিয়ে করিস না, সে তোর ভালো চায়। ভাই তুমি আমাকে কোনটা বলবা বলো তো? আমিও ভয়ে ছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে তুমি যদি রাইট মানুষটা পাও, সেম মাইন্ডসেটের, তাহলে লাইফ গেটস আ লট ইজিয়ার। এটা একটা আলাদা লাইফ, শান্তি আছে। যাক তাহলে আইমান ভাইয়ের ছবিটা অনেকে এটা বলে যে শান্তি আছে প্রথম 8 মাস, এখন সবাই বলে শান্তি আছে। এটাও ঠিক। 1 বছর পরে আমি একটা প্রপার ফিডব্যাক দেব। প্রপার ফিডব্যাক দেব। না 1 বছর না ভাই, 2 বছর পরে। 2 বছর পরে, ঠিক আছে। 2 বছর পরে আমি একটা প্রপার ফিডব্যাক দেব। সো ভাইয়া, একটা আমাদের তো ঈদের সময় মাই টিভিতে স্যালারি দিতে হয়। স্যালারি নিয়ে মাঝে মাঝে একটু টানটুনো হয়। তুমিও একটা কোম্পানির ওনার, তুমি জানো যে আসলে যদি অ্যাড বা কোনো মনিটাইজেশন না হয়, তো আমাদের এখানে যদি টেলিভিশনে অ্যাড না চলে, তাহলে এই যে আমার কামরুল ভাই, তার আমি বেতন কেমনে দিব? রাইট। সো প্রিয় দর্শক, স্যালারির জন্য নিয়ে নিচ্ছে একটি শর্ট ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভাইয়া, এই যে ঈদে সারাদিন কি করলা এতটুকু শুনি? সকালবেলা গেলাম, নামাজ পড়লাম, আসলাম, এসে ছবিটা তুললাম, আপলোড করলাম। পাশে আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে, তাদের কাছে ছবি তুললাম, তারা এখন ঢাকায় আছে। সো দ্যাটস আ গুড থিং। তারপর সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা করে আমি আমার পরিচিত যত ছোট ভাইরা আছে তাদের সবাইকে সালামি পাঠাইলাম। সো দ্যাটস আ গুড থিং। আচ্ছা, তুমি সালামিটা দিতে পারো? সালামি দিয়ে দিচ্ছি আমি তোমাকে। হ্যাঁ, একেবারে পাঠিয়ে দিচ্ছি। শিওর তো ভাই? একেবারে। আমি শুনছি আইমান ভাইয়ের মন বলে বিশাল বড়। বিশাল আর সামনাসামনি আসো তো, পকেট থেকে দিব, ডাইরেক্ট পকেট থেকে দিব ডাইরেক্ট। কি বলো ভাই, তুমি তো বান্ডিল ছাড়া কথাই বলো না। বান্ডিল ছাড়া কথা বলি? আরে হবে এখনই। হ্যাঁ, তারপর ভাই? তারপরে এই তো এরপরে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেলাম। সবাই মিরপুর ডিএচএস থাকে, এখন সবাইকে একটু দেখা করলাম। দুপুরবেলা একটু সমস্যা, এখন সবারই পরিবার পরিজন চলে আসছে, বউয়ের পরিবার আসছে, শ্বশুর বাড়ি যায়। তো দুপুরবেলা নিজেরাই খেলাম, তারপরে বিকালবেলা ঘুরতে বের হলাম। তারপরে যে তুমি ডাকলা, ভাই চলে আসো, সন্ধ্যাবেলা সবকিছু বাদ দিয়ে বন্ধু বান্ধব ফালায় রেখে চলে আসলাম আফ্রিদির সাথে। এই যে তারপরে যাচ্ছে। ভাই ভাই আরেকটা কথা হচ্ছে, যখন তোমরা আসলে তোমাদের গ্রুপের সবাই তো আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আছি, গ্রুপে বলতে তো আমরা সবাই একসাথে সামনে দিকে একসাথে কাজ করছি। তো এই যে যখন তোমরা বড় হচ্ছ, তোমরা হচ্ছে ফার্স্ট জেনারেশন, আমরা হচ্ছে সেকেন্ড জেনারেশন। তো এখন সেই আগের বন্ডিংটা কি ওরকম আছে? এখন তো সবাই বিয়ে করে ফেলছো, আগের নতুন লাইফ, সংসার, এখন ব্যস্ততা। আমি যখনই কাউকে জিজ্ঞাসা হয়তো তামিম ভাইকে জিজ্ঞেস করে বলে আইমান ব্যস্ত, শমীক ভাইকে জিজ্ঞেস করলে বলে তামিম ব্যস্ত, তামিম শমীক ভাইকে জিজ্ঞেস করলে বলে সালমান ব্যস্ত। আসলে সবাই ম্যারিড লাইফে, মানে তোমরা দেখে সে আগের সেই ফ্রেন্ড সার্কেলে সেই মজাটা কি আছে? আছে, আমার মনে হয় এখনো আছে। আমাদের এখনো দেখা হয়। বেস্ট পার্ট কি জানো? আমরা একই জায়গায় থাকি। সেকেন্ড বেস্ট পার্ট কি জানো? শুক্রবার দেখা হয়। থার্ড বেস্ট পার্ট কি জানো? আমরা ফুটবল খেলি একসাথে, ওখানে দেখা হয়। ফোর্থ বেস্ট পার্ট কি জানো? প্রায় প্রতি সপ্তাহ 2 সপ্তাহ পর পর দেখা যায় কেউ একজন বলে 7টা বাজে কই আসিস, র্যান্ডম একজনের বাসায় চলে যায় 8:30, দেখা যায় 9:30, 10:30, 11:30, যখনই হয় সবার আসা হয়। সালমান নতুন ড্রামস কিনছে,
বলছে জাস্ট চল জ্যামিং করি, সবাই চলে গেছে জ্যামিং করতে। এন্ড আমি তো বাজাইতেও পারি না, গিটারও পারি না, গানও গাইতে পারি না, আমিও গেছি আড্ডা মারতে। এখন এই জিনিসটা হয়। আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের যাদের মানে বিয়ে শাদী হয়ে গেছে এরাও কাইন্ড অফ জয়েন করে ফেলছে। এটা একটা ভালো জিনিস। তোমার বউ যদি তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচিত হয়ে যায় তাহলে তোমার আড্ডাবাজিটা কমবে না। বিয়ে শাদী নিয়ে কথাবার্তা একটু এক্সেস হইতেছে। বিয়ে শাদীটা তুমি জানি না তোমার বয়স কমাইতে চাও নাকি এই জন্য বিয়ে করতেছো না? বয়স কত হলো আফ্রিদি? ভাই বাদ দাও না। কত কত? আর বাদ দাও না। না না এটা ডোন্ট গো, ডোন্ট গো ওভার দেয়ার। মানুষজন তো জানতে চায় যদি আফ্রিদি আমাকে 14 বছর আগে থেকে চিনে তাহলে আফ্রিদির বয়স কত হতে পারে? আয়মান সাদিকের বয়স যদি এখন 31 হয়ে থাকে তাহলে আফ্রিদির বয়স কত আপনারা হিসাব করে? এখন ভাইয়া এই তার ক্লাসে আবার চলে আসছে, ভাই ক্লাস থেকে একটু বেরো, ছোট ভাইয়ের এখন একটু আদর করতে থাকো এবং ছোট ভাই দুষ্টুমি করবে সেটা একটু দিতে থাকো। তো আয়মান ভাই অনেক কথাই তো বলছি, একটু দুষ্টুমি করতে পারি। তোমার কাছে একটা কোশ্চেন আছে, তোমার কি বিয়ে করার সময় এই একটা ভয় কাজ করে যে তুমি বিয়ে করলে তোমার যত ফ্যান ফলোয়ার আছে এটা কমে যাবে, এই জন্য বিয়ে করো না? না না না, এটা আমার ভয় নেই। আই থিংক আমি কখনো আমার বউ কেমন দরকার বা কি এই জিনিসটা আমি কখনো চাই না। আচ্ছা, কারণ ক্যামেরার সামনে বলবো আমার বউ এরকম দরকার ওরকম দরকার, কোনোদিন ইন ফিউচারে যদি আমার ওয়াইফ এটা দেখে হয়তো বা তার মধ্যে ওই কমতিটা নাই থাকতে পারে, তো এটা নিয়ে সে কষ্ট পাবে। সো আসলে জীবন মৃত্যু আর বিয়ে। আপনি কি বিয়ের আগে কখনো রিভিল করবা যে কাকে বিয়ে করতেছো? আমার মনে করবা না ভাই, ইউ আর প্লেইং দ্যাট গেম, ইউ আর প্লেইং দ্যাট গেম। তোর কথা হচ্ছে যে আমি খাইছি তুই খাবি না কে? ভাই ডোন্ট ডু দ্যাট। আমি জাস্ট বললাম যে বিয়ের আগে কখনো রিভিল করবা কিনা? মনে হয় না বিয়ের আগে রিভিল করব না, বাট বিয়ের সময় রিভিল করব। বিয়ের সময় রিভিল করব না। আর বিয়ে নিয়ে টপিক নাই যে ঠিক আছে, তাহলে অনেক কিছু রিভিল হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বললাম না, আমিও কিছু বললাম না। আইমান ভাই ইচ্ছা করে আমার এই টপিকে টানতেছে যাতে এই কথাগুলো রেকর্ড থাকুক। আর আমার যখন বিয়ে হবে আর বলে কিরে কেমন লাগলো ট্রোলগুলা, ভালো লাগলো তো, ভালো লাগছে ট্রোলগুলা। আইমান ভাই এরকম দুষ্টুমি করে, অনেক দুষ্ট মানুষ, সেটা আমি জানি। দুষ্ট স্যার। আচ্ছা আইমান ভাই, শিক্ষা ব্যবস্থা নিয়ে নেক্সট তোমার পরিকল্পনাটা কি এবং 10 মিনিট স্কুল এখন কোন চিন্তা দিকে যাচ্ছে এবং কি কি করছে? 10 মিনিট স্কুল তো এখন অনেক কিছু করতেছে আলহামদুলিল্লাহ। আমাদের সবথেকে বড় জিনিস নতুন কারিকুলাম আসছে। সো আমরা আমাদের ক্লাসের প্যাটার্ন বদলাই ফেলছি। নতুন কারিকুলাম ইজ অল অ্যাবাউট লার্নিং বাই ডুইং, মানে তুমি করে করে শিখবা। তো আমরা এখন আমাদের ক্লাসগুলোকে ল্যাব বানাই ফেলছি। আগে আমরা কি করতাম, কাগজে কলমে ক্লাস নিতাম, এরপরে হোয়াইট বোর্ড, এরপরে স্মার্ট বোর্ড। এখন আমরা ল্যাবে বসে ক্লাস নিই, যে ল্যাবে জিনিস দেখাবো, মানে কেমিস্ট্রি ক্লাস লিটারালি জিনিসপত্র ঢেলে বিকারে ঢেলে রিয়াকশনগুলো দেখাই। ফিজিক্স ক্লাস লাইট ক্যালিপার্স আইনে দেখাচ্ছি, সমাজ ক্লাস ম্যাপ ট্যাপ সবকিছু আইনে দেখাচ্ছি, পোস্টার প্রেজেন্টেশন গুছায় করতেছি। সো আমরা এখন চেষ্টা করতেছি যে অনলাইনের মধ্যে এমন একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেয়া যেইটা দেখে মানুষ চিন্তা করে যে ওয়াও জিনিসটা এমনি হয় অমনি হয়। তো কাগজে কলমের জিনিস হবে না, মানুষজন করে করে শিখবে। তো প্রতিটা বাচ্চা একদম হুকড থাকবে। আর আমরা একটা প্ল্যাটফর্ম বানাইছি যেখানে লাইভে সব ক্লাস হয়, লাইভে ইনস্ট্যান্টলি পোল করা যায়। বুঝতে পারছো পারো না, ইয়েস নো দিয়ে দেয়, সাথে সাথে টিচার বুঝে যায় যে ইয়েস নাকি নো। যদি না বুঝে আবার পড়ায়। এমসিকিউ টেস্ট হয় না, ক খ গ ঘ, সাথে সাথে কনভেনার কারোর প্রতি মতো এবিসিডি চলে আসে, বাচ্চারা রেজাল্ট টিপ দেয়, সাথে সাথে দেখায় রেজাল্ট স্কোরবোর্ড চলে আসে। এটা নিয়ে কথা বলবো, আমি আরেকটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি একটি শর্ট ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভাই কোথায় ছিলাম? তো যেটা বলছিলাম আমাদের লাইভ ক্লাসের এক্সপিরিয়েন্স। লাইভ ক্লাসের মধ্যে কনভেনার কারোর প্রতি মতো এবিসিডি চলে আসে, স্টুডেন্টস মোবাইল থেকে এবিসিডি প্রেস করে, সাথে সাথে রেজাল্ট পেয়ে যায়। তো পুরো জায়গাটা না একটা গেমিফাইড ভার্সন নিয়ে আসছি। এটা একটা মজার জিনিস। দ্বিতীয়ত হলো আমরা অনেকদিন ধরে একটা জিনিস দেখছিলাম যে লোকজন অনলাইনে পড়ে, বাট সাথে সাথে তারা এমন একটা জিনিস হয় যে ভাই আমি তো অনলাইনে দেখি, বাট অনলাইনে বই টই পড়তে কষ্ট হয়। সো এটা যদি পাশে বই থাকতো তাহলে ভালো হতো। এখন আমাদের কোর্সগুলোর সাথে বইও পাঠিয়ে দিই। আবার আসে যে ভাইয়া অনলাইনে তো অনেক কিছু হয়, কিছু জিনিস তো আবার সামনাসামনি প্র্যাকটিস করা লাগে। তো আমরা চিন্তা করলাম যে সামনাসামনি ইংরেজিটা ভাষা কথা না বলে কখনো হয় না। তো আমরা চিন্তা করলাম যে একটা ইংলিশ সেন্টার দিই, যেহেতু আমরা ইংলিশ নিয়ে প্রচুর কাজ করি, আমরা ইংলিশ সেন্টার দেওয়া শুরু করলাম। তো ঢাকা শহরে আমরা এখন উত্তরা, পান্থপথ, মিরপুরে ইংলিশ সেন্টার দিয়েছি, যেখানে এগেন বাচ্চারা আসে, এগেন লার্নিং বাই ডুইং। নিজেরা আসে, নিজেরা কথা বলে, বিভিন্ন ধরনের গেম খেলে, ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়, আইএলটিএস, স্পোকেন ইংলিশ সবকিছু তারা শিখতেছে। তো এরকম বেশ কিছু জায়গায় ইন্টারঅ্যাক্টিভনেস আনছিলাম, সো দ্যাট পড়ালেখাটা একটু মজার হয়। সুন্দর। আচ্ছা, এখনের যে স্কুল চলছে, প্রাইভেট স্কুল বা সরকারি স্কুল, ভাইয়া তোমাকে তোমার চিন্তায়
যে এখন কি কি চেঞ্জ করলে শিক্ষা ব্যবস্থা সরকারি বেসরকারিটা স্কুল যেগুলোকে বলছি স্কুল কলেজ সেটা আরো আপগ্রেড করা যায় এবং পড়াশোনা আরো যাতে মানুষ ভালোভাবে মেধাটা নিতে পারে এটার জন্য আসলে তোমার থিংকিংটাকে এটা আমি আসলে জানতে চাই। আমার কাছে মনে হয় কি জানো আফ্রিদি, কিছু জিনিস আছে একদম বাস্তবতা, কিছু বেসিক ফাউন্ডেশন যদি ঠিক করো তাহলে তোমার অনেক প্রবলেমে হাত দেওয়া লাগে না, অটো সলভ হয়ে যায়। ইনশাআল্লাহ তুমি একদিন দেশের এমপি হবা, মিনিস্টার হবা, তুমি এগুলা যে আরো বড় বড় জিনিস সলভ করবা। সো একটা সলভ করার জায়গা যেমন আমার মনে হয় বাংলাদেশের টিচারদের বেতন, স্কুল কলেজের টিচারদের বেতন কিন্তু অনেক কম। এটার কারণে যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, যারা খুব ভালো ইউনিভার্সিটিতে পাশ করে বের হয়, তারা কখনো কিন্তু স্কুলের টিচার হতে চায় না। আমি অনেক গর্ব সহকারে বলি যে আমি স্কুল মাস্টার। কেন বলি জানো? যেন আরো অনেক বাচ্চা যারা আমাকে হয়তো বা একটা রোল মডেল হিসেবে চিন্তা করে তারাও জন্য স্কুলের টিচার হইতে চায়, কিন্তু তারা কিন্তু টিচার হবে না। কেন জানো? বিকজ বেতন কম, সামাজিকভাবে তাদের সম্মান কম। তো এই জায়গাটা যদি আমরা চেঞ্জ না করতে পারি, জাতি গড়ার কারিগর যারা, তাদেরকে সম্মান না দিলে কিভাবে উদ্যোগটা নেবে? আমার মনে হয় যে গভর্নমেন্ট এখন অনেক চেষ্টা করতেছে, বেতন একটু বাড়ানোর চেষ্টা করতেছে, সামাজিকভাবে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করতেছে, ট্রেনিং দিচ্ছে, তাদের ওভারঅল লাইফস্টাইল বেটার করার অনেক চেষ্টা করছে। বাট বাংলাদেশটা আসলে অনেক বড়, লাখ লাখ টিচার, এক দফা চাইলেই তো সবকিছু একদিনে তো আর চেঞ্জ হয় না, রাইট? আমি এটাই বলি যে সবকিছু চেঞ্জ এত সহজ হয় না, এত সহজ হয় না। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমি বরিশাল 2 ঘন্টা যেতে পারবো। এক্স্যাক্টলি, মানে চেঞ্জটা হতে অনেক টাইম লাগছে, সমালোচনা হইছে, কত কিছু হইছে, তারপরেও উই হ্যাভ গেইন ওভার দেয়ার। হ্যাঁ, সো মানুষের বাট এখন অনেক কিছু অনেক রাইট ডিরেকশনসে করা হচ্ছে। যেমন কারিকুলাম চেঞ্জ নিয়ে অনেক কথা হচ্ছে, বাট কারিকুলাম চেঞ্জ কিন্তু একটা বোল্ড মুভ, সাহসী একটা মুভ ছিল। তো চেঞ্জ তো করা লাগবেই, কারণ চেঞ্জ করার জন্য অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে, আস্তে আস্তে ঠিক হবে। বাট এই যে কোর জিনিসটা, কারিকুলামটা চেঞ্জ হচ্ছে, টিচারদেরকে সম্মান দিতে হবে, টাকা দিতে হবে, সম্মানী দিতে হবে, সব দিলে এই ফান্ডামেন্টাল কিছু জায়গা ঠিক করে দাও, বাকিটা দেখবে অটোমেটিক্যালি। আমি একটা আমার রিসেন্টলি আমি আমার শোয়ের থিমটা চেঞ্জ করছি ভাই। হ্যাঁ, আমি বলছি যে আমার এই চেয়ারে একজন মন্ত্রী বসবে, একজন শিক্ষক বসবে, একজন কৃষক বসবে, একজন রিকশাওয়ালা বসবে, একজন মুচি বসবে। সমাজের প্রত্যেকটা মানুষের অধিকার আছে এই চেয়ারে বসা। একজন সেলিব্রিটি কারা? আমি, তুমি, নো। একটা সেলিব্রিটি সে যে একজন মা, একটা সেলিব্রিটি যে আমাদের দেশের জন্য কাজ করে, একটা সেলিব্রিটি রিকশাওয়ালা, একটা সেলিব্রিটি কৃষক, একটা সেলিব্রিটি, প্রত্যেকটা সেক্টরে একটা করে সেলিব্রিটি তুমি খুঁজে পাবা। ভালো কথা বলছো আপনি। যেমন সেলিব্রিটি মানে কি? যাদের লাইফকে সেলিব্রেট করা হয়। এক্স্যাক্টলি। এখন যাদের লাইফকে সেলিব্রেট করা উচিত, তাদেরকে যদি সেলিব্রেট না করি, উই উইল ক্রিয়েট রং সেলিব্রিটিজ। ভাইয়া, রাইট, আমার একটা স্পন্সরশিপ লাগবে। হ্যাঁ, বলো না। আমার কোন একটা ভিডিওতে তুমি স্পন্সর করো না? আমি একটা কাজ করি, তুমি তো তোমার অনেক মানুষকে অনেক কিছু দাও, আমি টাকা দিয়ে স্পন্সর করব না, আমি আমার বই দিয়ে স্পন্সর করব। রিয়েলি? কয়েকশো বই তোমাকে পাঠিয়ে দিব, নেক্সট দিনই তুমি চলে আসবে। তুমি যেখানে যাবা তোমার অনেক ইয়াং ফ্যান্স আছে, রাইট? সো অনেক ইয়াং ফ্যান্সদের জন্য আমি আমার বই পাঠিয়ে দিব, তুমি শত শত বাচ্চাকে বই দিয়ে দিবা। দিস ইজ আইমান সাদিক, দিস ইজ আইমান সাদিক গাইস। আমি জাস্ট এতটুকুই বলবো, আমি শুধু বলছি ভাই আমাকে স্পন্সর করেন, বাকিটা কিন্তু বলতেও পারলাম না। এইটা মাই টিভির অফিসে আমি আসছি, এখান থেকে আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই মানুষটা আসলে একজন শিক্ষক কি, এটি আমি লাইভ, আমি তো পার্সোনালি 14 বছর যাবত চিনি যে আইমান ভাই কিরকম একজন মানুষ, বাট অ্যাজ আ শিক্ষক একটা গার্ডিয়ান হয়, আর সে চায় বাংলাদেশের যে মানুষটা সবসময় শিক্ষিত থাকুক, ভালো জায়গায় যাক, এবং সে চাইলে কিন্তু দেশের বাইরে চলে যেতে পারতো, যায় নাই। সে বাংলাদেশে আছে, এই মাটির জন্য কাজ করবে, এই দেশের সন্তানদের জন্য কাজ করবে, এই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করবে। আর যাওয়ার আগে ভাই আমি 3-4টা কথা বলবো, সেটা হচ্ছে আমাকে অনেকে বলে যে তৌহিদ আফ্রিদিকে এমপি হিসেবে দেখতে চায়। হ্যাঁ, এটা আমরা দেখবো। আচ্ছা, দেখতে চাই। আমি সবাইকে বলে রাখতে চাই, আর 4 বছর 6 মাস নাকি 8 মাস, হ্যাঁ 4 বছর 8 মাস পরে আমি একটা ভবিষ্যৎবাণী করে গেলাম মাই টিভিতে, আজকে স্বপ্নধারা প্রেজেন্টস তৌহিদ আফ্রিদি শোতে, যে 4 বছর 8 মাস পরে ইনশাআল্লাহ তৌহিদ আফ্রিদি এমপি হয়ে যাবে। এতটুকু আমাকে কোন জেলা থেকে হবে এটা বলবো নাকি? না, থাক, ব দিয়ে শুরু হইতে পারে। হ্যাঁ, আপনারা বুঝে নেন। আফ্রিদির ব্লগ নাম্বার বলে দেব নাকি? মানুষ তোমাকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায়, এবং মানুষ না, আমিও এটা চাই।
শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই, এটার জন্য আসলে আমরা ইউথরা এক হব। আমার অনেক পথ পাড়ি দেওয়া বাকি আছে বুঝছো। তোমার তো তোমার মতো মানুষ যদি শিক্ষা বোর্ডে থাকে, আই থিংক শিক্ষা বোর্ড, আমি গভর্নমেন্টকে হেল্প করতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের কিছু কিছু রোল আছে। আমার রোলটা হলো গভর্নমেন্টকে হেল্প করার। আমি হলো অনলাইন ভালো বুঝি, অ্যাপ ভালো বুঝি, ডিজিটাল ভালো বুঝি, কন্টেন্ট ভালো বুঝি। তুমি শিক্ষক, অ্যাডমিনিস্ট্রেটর না। আমি শিক্ষকতা করতে চাই। আচ্ছা, কখনো যদি তোমার চান্স হয় যে তোমাকে বলা হয় যে তুমি করবা নাকি, এখন যদি বলো ইয়েস অর নো ভাই, এই কোশ্চেনে তোমাকে ডাইরেক্ট কেউ বলে, ডাইরেক্ট যদি বলি, আমি বলি শিক্ষকতা করতে করতে অনেক দিন পরে যায় ভাইস প্রিন্সিপাল হয়, তারপরে অনেক দিন পর রিটায়ারমেন্টের আগে যায় প্রিন্সিপাল হয়, রাইট? তখন অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যায়, শিক্ষকতা আর এনার্জি নাই, আমি এখন অ্যাডমিনিস্ট্রেটর হব। ওই বয়সে যখন যাব তখন, আর ওই বয়সে যাইতে আমার অনেক টাইম লাগবে আফ্রিদি, কারণ বয়স তো অনেক কম। আমাদের ইয়াং লিডার আসা উচিত। এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী বলে যে ইয়াং লিডার আসা উচিত, ইয়াং যারা আছে তারা বড় বড় দায়িত্ব নেওয়া উচিত। অনেক ইয়াং থাকবো আফ্রিদি। তোমার এই যে মাই টিভি হলো হাতিঝিলের সামনে, আমি কিন্তু রেগুলার দৌড়াই, হাফ ম্যারাথন দেই, ফুল ম্যারাথন দেই। এই লাস্ট ফ্রাইডে তো কিন্তু এখানে হাফ ম্যারাথন দিছি। তো বুঝো আমার বয়স, তুমি এখন তো 31, আরো 20 বছর পর যখন 51 হবে, চুল পাকতে পারে, বাট বডি ইয়াং থাকবে, চিন্তা করো না ইনশাআল্লাহ। ঘটনা তো কিছু আছে। যাই হোক গাইস, আইমান সাদিককে আমরা শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চাই, এতটুকু হবে 20 বছর সবারই ইচ্ছা, এবং এটা ভেরি সুন দেখতে চাই। এটা আমরা সব ইয়াং জেনারেশন একসাথে তার পাশে দাঁড়াবো। ভাইয়া, আশা করি আমার শোতে আসে তোমার ভালো লাগছে। ঈদের দিন, থ্যাংক ইউ ভেরি মাচ। ঈদ মোবারক টু ইউ, ঈদ মোবারক টু all of Afridi's fans and your students as well, and my students as well. and Afridi অনেক বছর ধরে অনেক অনেক ভালো কাজ করছে আফ্রিদি। আই এম সো প্রাউড অফ ইউ। আমি তখন কখনো সবার সামনে বলা হয় নাই, বাট আমি ছোট্ট আফ্রিদিটাকে দেখছি, এন্ড আমার কাছে সত্যি বলবো, ওই ছোট্ট আফ্রিদিকে দেখার পরে আমি যতবার দেখছি আফ্রিদি এত বড় বড় জায়গায় যায়, আমি ওর ভিডিওগুলো দেখি, সারা বাংলাদেশে সবগুলো জেলায় যায়, ও গাড়িটা ওপেন করে, লোকজন পাগলের মতো ভিড় করে ওকে দেখতে আসে, মাঝে গাড়ির উপরে যায়, লোকজন পাগলের মতো মানে এক পলক দেখার জন্য জাস্ট মানে হামলায় পড়ে। আমার মাথা থাকে তো যে ছোট্ট আফ্রিদিতে থাকে, ওই ছোট্ট আফ্রিদিতে থেকে যখন আমি এরকম দেখি লার্জার দেন লাইফ একটা লাইফস্টাইল, তখন আমার কাছে খুব ভালো লাগে যে আরে এই ছেলেটা আমি একসময় দেখছি, ও একবার বলছিল যে ভাইয়া আমি একদিন অনেক বড় হব, এন্ড ও অ্যাকচুয়ালি হয়ে দেখাইছে। সো এই স্টোরিটা অনেক ইন্সপায়ার করে, আমি যতবার দেখি তো খুব ভালো লাগে। আফ্রিদি আমাকে বলছে, আমি বলি আফ্রিদি কন্টেন্ট দেখি না, আমি আফ্রিদির লাইফটাকে দেখি খুবই ক্লোজ। আমি অনেস্টলি বলবো, আমি ওর ইউটিউবে কন্টেন্ট দেখি, ওর ফেসবুকের পার্সোনাল প্রোফাইল ফলো করি, ওর স্টোরিগুলো দেখি, কখন বিদেশ যায়, কখন আসে, কি করে, এগুলো সবকিছু দেখি। সো আই এম সো প্রাউড অফ ইউ এন্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আমি আশা করি বাংলাদেশে তুমি অনেক অনেক কিছু করবা এন্ড চালায় যাও। আমি অলওয়েজ বলি, আইমান ভাই আমাকে একটা কথা বলছিল যে আফ্রিদি হাম্বল হও, যত হাম্বল মাথা নত করবা তত বড় হবা। তো আমাদের শিক্ষা, আমি জানি না আমাদের থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন কি শিখছে আমাদের এই কন্টেন্ট লাইনে, সেটা একজন শিক্ষক এবং আমার বড় ভাই। যখনই কোনো বিপদে পড়ি, ভাইয়া এরকম একটা মিস্টেক করে ফেলছি, কি করব, ভাইয়া বলে মাথা নত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর মানুষের কাছে সরি বলো। একটা সরি বললে কখনো কোনোদিন হয় না। আমি তো ছোট মানুষ, ওই সময় ছোট ছিলাম, অনেক ভুল করে ফেলতাম। তো তখন ভাইয়া বলে সরি বলে জিনিসটা শেষ করে দাও। যত তুমি বড় হবা, ক্ষমতাশালী হবা, তত ছোট থাকতে হবে। আর আমি একটা কথা বিশ্বাস করি না, আমি আপনার সন্তান, আমার ভাই আপনাদের সন্তান, আমরা কখনো অহংকার দিয়ে চলবো না। কারণ এই দুনিয়াতে দোয়া ছাড়া আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না, না টাকা, না পয়সা, না গাড়ি, না ফেম, না 10 মিনিট স্কুল, না মাই টিভি, কিচ্ছু না। কিন্তু এই যে আপনাদের দোয়া, যে বাবা মারা দেখতেছেন আমাদেরকে, আপনাদের দুই সন্তানকে দেখতেছেন, যেই বাবা দিনরাত কষ্ট করতেছে, যারা দেখতেছেন, তারা আমাদের জন্য একটু দোয়া করেন, যেন সব সময় আপনাদের সন্তানদের জন্য আমরা ইয়াং জেনারেশন যাতে কাজ করতে পারি। আমি একটা কথা সবসময় বলি, উই আর দ্য ইয়াং জেনারেশন, উই আর দ্য ভলেন্টিয়ার অফ আওয়ার কান্ট্রি। আমাদেরকে কেউ কার্ড দিয়ে বা টাকা দিয়ে বলবে না যে নাও বাবা কাজ করো দেশের জন্য, না, এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ইয়াং জেনারেশনে, টু হেল্প দিস কান্ট্রি আরো ভালো করা, আরো ভালোর দিকে যাওয়া। সো আইমান ভাই, ঈদ মোবারক। থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। তুমি খুব কম টেলিভিশনে যাও, আই নো দ্যাট, বাট আমি যখন আমার ভাইকে একটা কল দিয়ে বলছি, ভাইয়া ইউ হ্যাভ টু কাম, বিকজ এটা তোমার ভাই ডাকছে, আমি মিটিং এর মাঝখানে ছিলাম, আমি বলছি আসতেছি, হ্যাঁ জাস্ট টাইমটা জানাচ্ছি, খালি টাইমটা জানাচ্ছি। সো থ্যাংক ইউ ভাইয়া। এন্ড প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, হাত জোর করে কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।